গত 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় ইলেকশন এবং পার্লামেন্টারি ইলেকশন এবং রেফারেন্ডাম অনুষ্ঠিত হলো। তো রেফারেন্ডামের উপর মূলত ডক্টর আলী রিয়াজ, চিফ অ্যাডভাইজার স্পেশাল অ্যাসিস্ট্যান্ট, উনি কথা বলবেন। আমি তাকে মাইক হ্যান্ড ওভার করছি। ধন্যবাদ শফিক। আমি একটি লিখিত বক্তব্য পাঠ করব, তারপরে আমরা কিছু প্রশ্ন নেওয়ার চেষ্টা করব। লিখিত বক্তব্যটা পরে আপনাদের কাছে সরবরাহ করার পরিকল্পনা আমাদের আছে। আশা করছি প্রিন্ট হয়ে আসবে এবং আমরা সেটা আপনাদের কাছে পৌঁছতে পারব। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোট 2026-এর জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের সমন্বয়ের দায়িত্ব পালনের প্রেক্ষাপটে গণভোটের ফলাফল বিষয়ে আজকের এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। এতে আপনাদের উপস্থিতির জন্য আন্তরিক ধন্যবাদ। 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠ ভোটার হ্যাঁ ভোটে ভোট দিয়ে একে জয়যুক্ত করেছেন। নির্বাচন কমিশনের দেয়া হিসেব অনুযায়ী গণভোটে ভোট দিয়েছেন 7,76,95,023 জন ভোটার, যা মোট ভোটের প্রায় 60.84%। এর মধ্যে 4,82,660,000 জন হ্যাঁ ভোট দিয়েছেন, যা কাস্ট হওয়া মোট ভোটের 68.06%। না ভোট দিয়েছেন 2,20,71,726 জন ভোটার, যা কাস্ট হওয়া ভোটের প্রায় 31%। লক্ষণীয় যে ভোটারদের 60%-এরও বেশি গণভোটে অংশ নিয়েছেন এবং তা জাতীয় সংসদের নির্বাচনের চেয়েও 1% বেশি। বাংলাদেশের নাগরিকরা অত্যন্ত সুস্পষ্ট এবং দ্বিধাহীনভাবে জুলাই জাতীয় সনদের সংবিধান সংস্কারের প্রস্তাবসমূহের অনুকূলে তাদের রায় দিয়েছেন। এই রায় থেকে এটা স্পষ্ট যে বাংলাদেশের নাগরিকদের বৃহদাংশ আর পুরনো ব্যবস্থায় ফিরে যেতে বা স্থিতাবস্থা বহাল রাখতে চান না। তারা চান পরিবর্তন, রাষ্ট্র ব্যবস্থায় সংস্কার। মাননীয় প্রধান উপদেষ্টা গণভোটের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে বলেছিলেন, একটি জাতীয় রূপান্তর কখনোই একক সিদ্ধান্ত বা একক শাসনের মাধ্যমে টেকসই হবে না। জনগণই রাষ্ট্রের প্রকৃত শক্তি। পরিবর্তনের চূড়ান্ত বৈধতা আসে জনগণের সম্মতি থেকেই। তাই দেশের ভবিষ্যৎ দিক নির্দেশনা নির্ধারণে জনগণকে সরাসরি সিদ্ধান্ত গ্রহণের সুযোগ দেয়াই হল গণতান্ত্রিক পথের মূল ভিত্তি। এই লক্ষ্যেই আমরা গণভোটের আয়োজন করেছি, যাতে দেশের ভবিষ্যৎ সংস্কারের দিশা নির্ধারণে জনগণ সরাসরি নিজেদের মত প্রকাশ করতে পারেন। জনগণ তাঁর আহ্বানে সাড়া দিয়েছেন। সংস্কারের পক্ষে জনরায় এসেছে। গণভোটে দেয়া জনগণের রায়কে কেবল সংখ্যার বিবেচনায় দেখলেই হবে না। জনগণের এই রায় হচ্ছে 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন, যারা আহত হয়েছেন, যারা অকুত ভয়ে লড়াই করেছেন, তারা আমাদের ওপর যে দায়িত্ব অর্পণ করেছেন তার স্বীকৃতি। তাদের দেয়া দায়িত্ব পালনের জন্য জনগণের অঙ্গীকার। প্রায় 16 বছর ধরে যে বীরের রক্তস্রোত, মাতার অশ্রুধারা, নির্যাতিতের হাহাকার, তার যেন আর পুনরাবৃত্তি না ঘটে, সেই বিষয়ে প্রাতিষ্ঠানিক কাঠামো গঠনের জন আকাঙ্ক্ষার প্রকাশ। সার্বভৌম জনগণের অভিপ্রায়ের যে প্রকাশ ঘটেছিল 2024 সালের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, তাই পুনর্বার এই রায়ে প্রকাশিত হল। আমাদের এই বিষয়গুলো বিস্তৃত হবার সুযোগ নেই। গণভোটের প্রচার ও জনসচেতনতা তৈরির কাজে আমরা সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছ থেকে যে সহযোগিতা ও সমর্থন পেয়েছি, তার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। রাজনৈতিক দলসমূহ, প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, জনসমাজ বা সিভিল সোসাইটির সদস্য ও গ্রামাঞ্চলের বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো প্রচারের কাজে ব্যাপকভাবে সাহায্য করেছেন। আমি বিশেষ করে উল্লেখ করতে চাই জুলাই শহীদদের পরিবার, জুলাই যোদ্ধা, জুলাই রাজবন্দী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সুশাসনের জন্য নাগরিক সুজন, চাকুরিতে বয়সসীমা বৃদ্ধি, সাধারণ শিক্ষার্থীদের
কথা তাঁরা স্বতঃপ্রণোদিত হয়ে সংগঠিতভাবে প্রচার চালিয়েছেন। আমাদের দপ্তরের কর্মচারী ও কর্মকর্তারা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে অকুণ্ঠ চিত্তে অতিরিক্ত সময় এবং শ্রম দিয়েছেন। এর পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে অফলাইনে অনলাইনে অসংখ্য মানুষ প্রচার চালিয়েছেন। তাদের সকলের কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা ফারুকীর নেতৃত্বে তার সহযোগীরা প্রচার ভিডিও তৈরির মাধ্যমে অনলাইনে ভোটারদের উদ্বুদ্ধ করেছেন এবং ভোটের গাড়ির মাধ্যমে তা গ্রামান্তরের মানুষের কাছে সেই বার্তা পৌঁছে দিয়েছেন। তাদের এই প্রচেষ্টা ছিল অভূতপূর্ব এবং অভাবনীয়। তাতে জনগণের যে ব্যাপক সাড়া পাওয়া গেছে তার জন্য আমরা সকলকে ধন্যবাদ জানাই। আমরা মিডিয়া কর্মীদের কাছে, সাংবাদিকদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। আপনারা গণভোটের খবর ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন, আমাদের কাজের দুর্বলতার দিকে মনোযোগ আকর্ষণ করেছেন এবং আমাদের সাফল্যের দিক তুলে ধরেছেন। যারা গণভোটের প্রক্রিয়া পদ্ধতি নিয়ে আমাদের কাজের সমালোচনা করেছেন, আমরা তাদের কাছেও কৃতজ্ঞ। সকলের কণ্ঠস্বর, ইতিবাচক এবং নেতিবাচক সকল কিছুই একটি গণতান্ত্রিক সমাজে অপরিহার্য অঙ্গ। গণভোটের মধ্য দিয়ে সংস্কারের ব্যাপারে যে সুস্পষ্ট গণরায় প্রকাশিত হয়েছে তা বাস্তবায়নের দায়িত্ব রাজনৈতিক দলসমূহের। রাষ্ট্র সংস্কারের ব্যাপারে সকল রাজনৈতিক দল অঙ্গীকারাবদ্ধ। ক্ষমতাসীন দল এবং জাতীয় সংসদ ও সংবিধান সংস্কার পরিষদে প্রতিনিধিত্বকারী দলসমূহ এবং সংসদের বাইরেও যেসব রাজনৈতিক দল আছেন তাদের সকলের প্রতি আহ্বান হচ্ছে আলাপ আলোচনার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে এই গণরায় বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার সময় ভিন্ন মতের প্রতি যে শ্রদ্ধা ও সহনশীলতা রাজনৈতিক দলগুলো দেখিয়েছেন এবং আপোষ সমঝোতার যে ঐতিহ্য রচনা করেছেন তা অব্যাহত রেখে আপনাদের অর্থাৎ রাজনৈতিক দলগুলোর প্রণীত জনরায় সমর্থিত এই দলিল বাস্তবায়নের দায়িত্ব আপনাদের উপর অর্পিত হয়েছে। জনসমাজ বা সিভিল সোসাইটির প্রতি আহ্বান, তারা যেন এই প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে সহযোগিতা করেন। আমরা বিশেষভাবে তরুণদের প্রতি আহ্বান জানাই, ভবিষ্যতের বাংলাদেশ আপনাদের, সেই বাংলাদেশ গঠনের কাজে অগ্রণী হন। সেই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী নূতন সংসদ সদস্যদের এবং সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোকে অভিনন্দন জানাই। এছাড়া দীর্ঘদিন পর একটি সত্যিকারের নির্বাচনে ব্যাপকভাবে অংশগ্রহণের মধ্য দিয়ে সকল ধরনের ষড়যন্ত্র ও সহিংসতার আশঙ্কাকে নস্যাৎ করে দেওয়ার জন্য নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী জনসাধারণকেও আন্তরিক অভিনন্দন। সবাইকে ধন্যবাদ। আমরা এখন কয়েকটি প্রশ্ন নেব এবং তারপর এই ব্রিফিংয়ের সমাপ্তি টানব। সবাইকে ধন্যবাদ। একটা বিষয় শুধু জানতে চাই যে জাতীয় নির্বাচনে 7% কম ভোট পড়েছে, কিন্তু গণভোটে 7% বেশি, অর্থাৎ 7.25% এটা কিন্তু অস্বাভাবিক। আপনার কাছে আপনাদের কাছে মনে হয় কিনা যে জাতীয় নির্বাচনে ভোট পড়লে এত কম কিন্তু গণভোটে ভোটটা পড়লে বেশি? কেমন মনে হচ্ছে? বা আমার কাছে একটু কনফিউজ লাগে, আপনাদের কাছে লাগে কিনা? না, আমাদের কাছে মোটেই কনফিউশন হয় না দুটো কারণে। এটার একটা ব্যাখ্যা ইসির পক্ষ থেকে আমার জানা মতে ইসির সচিব আক্তার আহমেদ দিয়েছেন। এখন পর্যন্ত জাতীয় সংসদের নির্বাচনের যে সংখ্যা এবং হার দেখানো হচ্ছে সেটা সবগুলো আসনের নয়। এখন পর্যন্ত 3টি আসনের যুক্ত করা হয়নি, 297টি। ফলে এটা যুক্ত করলে সম্ভবত প্রায় নিশ্চিতভাবে বলা যায় যে আসলে জাতীয় সংসদের নির্বাচনের ভোটের হার বাড়বে। এটা হচ্ছে একটা। দ্বিতীয় হচ্ছে অনেকের ক্ষেত্রে, এটা আমরা অনেকের ক্ষেত্রে দেখেছি যে তারা নির্বাচনে ভোট দিতে এসে কেবলমাত্র গণভোটে ভোট দিয়েছেন, অন্য ভোটে কোনো ভোট দেন, এরকম হয়েছে। ফলে এটা খুব অস্বাভাবিকতা, এবং এটা অস্বাভাবিক বলে বিবেচিত হতো যদি আপনি 30-40% ব্যবধান দেখতে পাতেন। 2-1% ব্যবধান, বিশেষ করে 3টি আসনের যখন, আমার ধারণা যে 300 আসনের যখন ফলাফল বেরোবে, অন্ততপক্ষে 299টি আসনের ফলাফল বেরোলে হয়তো এটাই দেখা যাবে যে প্রায় সমান বা হয়তো একটু বেশিও হতে পারে সংসদ নির্বাচনের ভোটে। স্যার, আমরা অভ্যাস, আমি 20 টাকা কাজ করি। আমার একটা
গণভোট নিয়ে আপনি বলেছেন, এর আগেও আমাদেরকে বলেছেন। তো গণভোটে যেহেতু হ্যাঁ জয়যুক্ত হয়েছে, আমরা জুলাই সনদের সবচেয়ে আলোচিত বিষয়গুলোর মধ্যে একটি হচ্ছে নোট অফ ডিসেন্টের বিষয়। তাহলে আপনি যে আগে বলেছেন যে যে দলই ক্ষমতায় আসবে তাদেরকে নোট অফ ডিসেন্ট সহ বাস্তবায়ন করতে হবে, গণভোটের এই জিতার পরে আপনি এই বিষয়টা আরেকটু স্পষ্ট করবেন কিনা, নোট অফ ডিসেন্ট বিষয়ে, বা এই ডুয়েল পার্লামেন্টের ডুয়েল রোলটা কখন থেকে শুরু হবে, বা এটা কি সরকার গঠনের পরপরই হবে কিনা, বা এটা একটু আবার বলেন। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সংবিধান সংস্কার আদেশ 2025-এ যেটা সুস্পষ্টভাবে বলা হয়েছে সেটা হচ্ছে এই যে জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদের দ্বারাই সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে এবং জাতীয় সংসদের নির্বাচিত সদস্যরা দুটো শপথ গ্রহণ করবেন। একটি হচ্ছে জাতীয় সংসদের সদস্য হিসেবে এবং আরেকটি হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। সংবিধান সংস্কার পরিষদের মেয়াদ হিসেবে ওই আদেশে 180 দিনের কথা সুস্পষ্টভাবে বলা হয়েছে। সেই বিবেচনার থেকেই তারা কাজ করবেন। আর নোট অফ ডিসেন্টের বিষয়গুলো এখন একটা জনরায় হয়েছে, যেটা সুস্পষ্টভাবে সুনির্দিষ্টভাবে তারা জনগণ বলছেন যেগুলি বাস্তবায়নের ক্ষেত্রে। তবে নোট অফ ডিসেন্টের বিষয়গুলো সহ অন্যান্য অনেক বিষয়ই আছে যেগুলো যারা নির্বাচিত হয়েছেন, সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে যারা নির্বাচিত হয়েছেন এবং যারা অন্যান্য সদস্য এবং দল আছেন, আমরা আশা করি যে তারা যে অঙ্গীকার করেছেন সেই অঙ্গীকারের ভিত্তিতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশের আলোকে তারা তাদের পদক্ষেপ গ্রহণ করবেন। এটা আমরা বিশ্বাস করতে চাই। আমরা আশা করি যে তারা একইভাবে যেহেতু এক জনরায়ের মধ্য দিয়ে তারা সংসদের সংখ্যাগরিষ্ঠতা এবং সদস্যপদ লাভ করছেন, সবগুলো দল যাদের প্রতিনিধি, তাদের এই দায়িত্ব আছে এবং তারা নিঃসন্দেহে জনরায়ের এই দুটো দিককেই বিবেচনায় নেবেন। এটাই আমাদের প্রত্যাশা। গণভোটের প্রশ্নের উচ্চকক্ষ ছিল সংগ্রামী জাতিতে, কিন্তু আমাদের যে বিজয়ী রাজনৈতিক দল তাদের আসনের অনুপাতে উচ্চকক্ষ। এক্ষেত্রে আসলে কি মানে আমাদের ইচ্ছা ছিল যে আসনের অনুপাতে উচ্চকক্ষ? বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে দেয়া ম্যানিফেস্টোতে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে তারা আসন অনুপাতে, এটা তারা জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনার সময় বলেছেন। এটা একটি রাজনৈতিক দলের অবস্থান এবং ম্যানিফেস্টো, তারা সেটি তাদের ম্যানিফেস্টোতে প্রকাশ করেছেন। ফলে আমরা যেভাবে বিবেচনা করছি এটা তাদের দলগত অবস্থান। এখন জনরায় তারাও পেয়েছেন, একই সঙ্গে গণভোটেও যেটা বিধৃত হয়েছে সেটা ভিন্ন রকম। আমি বিশ্বাস করতে চাই যে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে যেহেতু আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কথা উল্লেখ করেছেন, আমাদের মনে রাখতে হবে যে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি বিভিন্ন সময় বড় বড় ধরনের সংস্কারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন। আমি এই বিষয়ে বিশেষভাবে উল্লেখ করতে চাই 1991 সালের নির্বাচনে যদিও জাতীয়তাবাদী দল সংসদীয় ব্যবস্থার কথা বলেননি, কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পাওয়া সত্ত্বেও সরকার গঠনের পরেও বাংলাদেশের মানুষের যেহেতু একটা আকাঙ্ক্ষা ছিল যে সংসদীয় ব্যবস্থায় প্রত্যাবর্তনে, সেক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বের সরকার এবং সংসদ সেই বিষয়ে সংবিধানের সংশোধন করেছেন এবং গণভোটের মধ্য দিয়ে জনসম্মতি নিয়েছেন। আমরা এটাও দেখেছি যে বিভিন্ন সময় জুলাই গণঅভ্যুত্থানের আগের থেকে বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে জাতীয়তাবাদী দল, তাদের সংস্কারের কর্মসূচি দিয়েছিলেন, অর্থাৎ সংস্কার করার বিষয়ে তাদের অঙ্গীকার সুস্পষ্ট। এবং বিএনপি অতীতেও যখন ক্ষমতায় থেকেছে বড় বড় ধরনের সংস্কার প্রক্রিয়ায় তারা অগ্রণী ভূমিকা পালন করেছেন। আলাপ আলোচনার মধ্য দিয়ে সেই জায়গায় তারা এসেছেন, তাদের অবস্থান সংস্কারের পক্ষে। ফলে আমাদের বিশ্বাস যে আলাপ আলোচনার মধ্যে জনরায়ের ভিত্তিতে অন্যান্য দলগুলোর সাথে আলোচনা, জনসমাজের আকাঙ্ক্ষা, সমস্ত কিছু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ বিবেচনায় নেবেন।
কাউন্টার আমি রিফাত প্লিজ এই পাশের একটা কোশ্চেন নেই, এইদিকের একটা কোশ্চেন নেই, ওইখান থেকে 4-5টা কোশ্চেন, 3টা কোশ্চেন হয়েছে। ওনাকে কি একটু মাইক্রোফোন দেওয়ার ব্যবস্থা করা যায়? জি যাচ্ছে ওইদিকে। ওকে, না, অন্যটা রেকর্ড করছে, সম্ভবত তাদের সুবিধা হবে। একটু একটু অপেক্ষা করুন, একটু হয়তো নিয়ে আসছে। ধন্যবাদ স্যার। আমার নাম মোহাম্মদ আলী আকবর, আমি দেশ কালের কাজ করি। তার একটা বিষয়ে জুলাই সনদের যে কমেন্টারি বক্স আছে সেখানে কিন্তু বলা আছে যদি কোনো সংখ্যাগরিষ্ঠ দল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায় তাহলে তাদের মতো করে সংস্থাগুলোর ব্যবস্থা নিতে পারবে। যেহেতু বিএনপি অনেক বিষয়ে আপত্তি দিয়েছে, তো তারা গণভোটের মধ্যেই সেই নিজেদের মতো করে পরিবর্তনের সুযোগ পাচ্ছে। এখানে গণভোট দিতেও কি কোনো প্রভাব ফেলতে পারবে? ধন্যবাদ স্যার। আমি আবারও বক্তব্যটা বলি, তাহলে বোধহয় বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে, গণভোটের যে প্রস্তাব উপস্থাপন করা হয়েছিল সেগুলোর ভিত্তিতেই জনরায় একভাবে এসেছে। এবং আমি একটু আগেই যেভাবে বলেছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় অ্যাডাপ্টেবিলিটি দেখিয়েছে এবং তারা তাদের মতো করে যেমন অগ্রসর হয়েছে, তারা আসলে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য অগ্রণী ভূমিকাই পালন করেছে বিভিন্ন সময়। ফলে আমরা আশা করতে পারি যে তারা এইগুলো বিবেচনায় নিয়েই তারা দেশ শাসনের ক্ষেত্রে এবং সংবিধান সংস্কারের ক্ষেত্রে অগ্রসর হবেন। শুধুমাত্র আক্ষরিক অর্থে বিবেচনার চেয়ে আমার মনে হয় যে এটা বিবেচনা করা যথাযথ হবে যে রাজনৈতিক দল হিসেবে সব দলই তাদের প্রাজ্ঞতার প্রকাশ ঘটাবেন এবং জনগণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রতি যেহেতু তারা অঙ্গীকারাবদ্ধ, তারা দীর্ঘদিন ধরে সংগ্রাম করেছেন, নিপীড়িত হয়েছেন, তাদের যেই নিপীড়ন নির্যাতনের মুখেও তারা যে দৃঢ়তা দেখিয়েছেন, সব রাজনৈতিক দল বড় দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলও নিঃসন্দেহে সেটা মোকাবিলা করেছেন। আমাদের আশা বিশ্বাস যে তারা এগুলিকে বিবেচনায় নেবেন। চূড়ান্ত কথাটা বলার জন্য সময় এখনো আসেনি, কারণ প্রক্রিয়াটা মাত্র শুরু হচ্ছে। জাতীয় সংসদ এবং সংবিধান সংস্কার পরিষদ বসবে, আলাপ আলোচনা হবে, বিভিন্ন বিষয়ে ব্যাখ্যার প্রশ্ন উঠবে। সেগুলো রাজনৈতিক দলগুলোর মধ্যে থেকেই এটার সমাধান নিঃসন্দেহ হবে। আমি আমার বক্তব্যে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায় সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের কথা উল্লেখ করেছি এই কারণে, এটা আপনাদের সামনেই ঘটেছে এবং আপনারা দেখেছেন যে প্রত্যেকটি রাজনৈতিক দল অত্যন্ত আন্তরিকতার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে, সময় দিয়ে এবং বিবেচনা করেই আসলে অংশগ্রহণ করে অগ্রসর হয়েছেন এবং প্রচুর সময় তারা দিয়েছেন, যেগুলো তাদের সাংগঠনিক কাজের থেকে বের করে এনে দিয়েছেন। ফলে আমরা আশা করি যে তাদের এই অঙ্গীকার, তাদের এই আন্তরিকতা, তাদের এই প্রচেষ্টা সংস্কারের অব্যাহত থাকবে। ডান দিকে। ও আচ্ছা, আপনি ক্যামেরার পিছন থেকে কথা বলছেন, সেজন্য আড়াল করে ফেলছি মনে হয়। মাইক্রোফোনটা আরেকটু দূরে রাখেন। হ্যাঁ, আমি যেটা বলতে চাই স্যার, আপনি তো সনদ বাস্তবায়নের বিষয়টি আপনার বক্তব্য যেটা বিএনপির মার্কের উপর ছেড়ে দিলেন এটা, কিন্তু গণভোটে হলো যে পেয়ার পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন বিএনপি বলতেছে আসন ভিত্তিক, এটা আইনগতভাবে মানতে বাধ্য কিনা গণভোটে যেটা উঠে গেছে। গণভোটের মধ্য দিয়ে জনরায় প্রকাশিত হয়েছে, মানুষের সুস্পষ্ট যে অঙ্গীকার সেটা হয়েছে। আমি এটা আমার বক্তব্যে উল্লেখ করেছি যে এটা কেবল সংখ্যার বিবেচনায় নয়, এটাকে দেখতে হবে যে বাংলাদেশের গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছেন, আগে নিপীড়িত হয়েছেন, তাদের আইনি বিষয়ের দিক থেকে যদি আপনি বলেন, সেটা হচ্ছে যে সার্বভৌম জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি হিসেবেই এই গণভোট অনুষ্ঠিত হয়েছে। ফলে রাজনৈতিক দল, শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কথা আপনারা বারবার বলছেন, আমি মনে করি সকল রাজনৈতিক দলেরই এই ব্যাপারে নৈতিক এবং রাজনৈতিকভাবে তাদের এক ধরনের দায়বদ্ধতা আছে এবং সেই দায়বদ্ধতাটা তারা বাস্তবায়নের ক্ষেত্রে কাজে লাগাবেন। আর দুটো কোশ্চেন নিয়ে
স্যার জাগরণ থেকে মনিরুজ্জামান উজ্জ্বল বলছেন। ও আচ্ছা, বেশি কাছে। স্যার, আপনি বারবার আসার কথা বলছেন এবং রাজনৈতিক দলগুলো সঠিক সিদ্ধান্ত নেবে এমনটা ধরে নিয়ে যদি বলি, তাহলে আপনি এটার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। সামনের দিনগুলোতে বাংলাদেশকে এগিয়ে নিতে হলে কোন গণভোটের কোন বিষয়টা প্রায়োরিটি দেওয়া উচিত? আর মনিরের সাথে আমি এটা একটু ক্লিয়ার করতে চাই যে সনদে স্বাক্ষর করেছে বিএনপি, কিন্তু তারাও তো মেজরিটি পেয়েছে। তারা যদি মনে করে যে মেজরিটি পিপল আমাদেরকে রায় দিয়েছে, আমরা আমাদের মতো করে কাজ করব, সেটা তারা পারবে কিনা? এক্ষেত্রে কোনো আইনগত বাধা রয়েছে কিনা? আইনগত বিবেচনার চেয়েও রাজনীতিতে প্রথম এবং প্রধান বিবেচনাটা আপনাকে রাজনৈতিকভাবেই করতে হবে। গণতন্ত্রে উত্তরণের প্রক্রিয়াটা গণতান্ত্রিক, এটা কারো উপর ছেড়ে দেওয়ার বিষয় না। আমরা সকলকে স্মরণ করিয়ে দিচ্ছি এটা জনরায় হয়েছে এবং আবার রাজনৈতিক দলের প্রতিও জনগণের সমর্থন দেখা গেছে। ফলে এর মধ্যে একটি সমন্বয় করতে হবে এবং সমন্বয়ের দায়িত্বটা রাজনীতিবিদদের। এটা কারো, আপনি বলছেন কারো মার্সির উপর ছেড়ে দেওয়া, এটা মার্সির উপর ছেড়ে দেওয়া নয়। এইটা তো এই রাজনৈতিক প্রক্রিয়ায় তো সকল দল অংশগ্রহণ করেছে, তাদের তো একটা দায়িত্ব আছে এবং কেবলমাত্র লিখিত আইনের বিবেচনার চেয়েও রাজনৈতিক বিষয়গুলোকে আমরা সেভাবেই বিবেচনা করবেন বলে আশা করি। আমাদের দিক থেকে, অর্থাৎ যেহেতু এই প্রক্রিয়াটার সাথে আমরা বিশেষ করে আমি আমার ব্যক্তিগত সংযুক্তির থেকে বলতে পারি যে পার্থক্য এবং সংঘাতগুলো দেখার চেয়ে বরং আসুন আমরা দেখি। উত্তরণের প্রক্রিয়াটা খুব সহজ হয় না, পৃথিবীতে কোথাও হয়নি। গণতান্ত্রিক উত্তরণের পথ অত্যন্ত কঠিন হয়, কিন্তু আন্তরিকতা থাকলে, কমিটমেন্ট থাকলে সেই বাধাবিঘ্ন উতরে যাওয়া দুরূহ নয় এবং সেই চেষ্টাটা রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে। আমরা কেবলমাত্র পার্থক্য, সংঘাত, সম্ভাব্য সংকটের বিবেচনা না করে সেগুলোর বিষয়গুলোকে মাথায় রাখলেও আমরা যেন চেষ্টা করি গণমাধ্যম হিসেবে, সিভিল সোসাইটি হিসেবে, অন্যান্য রাজনৈতিক দলগুলোর সম্মিলিত প্রচেষ্টায় গণতান্ত্রিক উত্তরণের ক্ষেত্রে সেগুলোকে বাস্তবায়নের কথা। প্রায়োরিটির কথা আপনি বলছিলেন, প্রকৃতপক্ষে এই প্রায়োরিটিটা নির্ভর করবে যে কিভাবে কাজটা অগ্রসর হচ্ছে। এটা বিশেষ কোনো প্রায়োরিটি, একদিক থেকে একটা প্রায়োরিটি হচ্ছে যে উচ্চকক্ষ গঠনের বিষয়টা যেহেতু সুনির্দিষ্টভাবে আদেশে আছে সেহেতু এটা করতে হবে, কিন্তু 6 মাসের মধ্যে করতে হবে। ফলে ওই 6 মাস ওই অর্থে আবার পুরোটার জন্য 180 দিনই বরাদ্দ আছে। ফলে প্রায়োরিটিটা নির্ধারিত হবে যারা এই উদ্যোগটা নেবেন, ক্ষমতাসীন দল এবং রাজনৈতিক দলগুলোর আলাপ আলোচনার মধ্যে দিয়ে এই বিশেষ একটি ধারা, একটি অনুচ্ছেদে, একটি পদক্ষেপ আসলে এইভাবে প্রায়োরিটি হিসেবে নির্ধারণ করা যাবে কিনা এ বিষয়ে ব্যক্তিগতভাবে আমার একটু সংশয় আছে। এগুলো একটা কম্পোজিট বিষয়, পারস্পরিকভাবে পরস্পরের সাথে সঙ্গতি রেখেই কাজগুলো অগ্রসর করতে হবে এবং সেটা আমরা মনে করি যে সংবিধান সংস্কার পরিষদ সেই কাজে অগ্রসর হবেন এবং অবশ্যই জাতীয় সংসদ যেহেতু একই সঙ্গে দেশ শাসন পরিচালনা, বাজেট প্রণয়ন থেকে শুরু করে প্রত্যেকটা পদক্ষেপ নেবেন দেশ শাসন, সেক্ষেত্রে এই ধরনের সমন্বয় করতে হবে কাজগুলোর। সঞ্জিতা, এই যে বিএনপি বিরুদ্ধে জাতীয় নির্বাচনে আবার বলা হচ্ছে যে গণভোট দিতে হ্যাঁ ভোট দিতেছে, সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের যে দীর্ঘকালীন যে একটা সংস্কার চেষ্টা ছিল অনেক সমালোচনা বাধ্যতার কাছে চালিয়ে গেছে, সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারও গণভোটের মাধ্যমে নিজেদের জয়টা নিশ্চিত করেছে। সমালোচনার জায়গাগুলোতেও তারা কিছু ছিলেন, এটা তাদের এটা আপনি মনে করেন কিনা? একটা ছোট্ট পপুলার টপিক, সেটি হচ্ছে এই যে নতুন সরকার গঠিত হচ্ছে সেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বা আলী রিয়াজ এনাদের কোনো ভূমিকা বা তৎপরতা থাকবে কিনা, তাদেরকে আমরা নতুন কোনো রোলে দেখতে পাবো কিনা, এই ধরনের একটা গুঞ্জন আছে। আর পরিষ্কার হয় যে প্রশ্ন যাওয়ার আগে আমি আগের প্রশ্নটা একটু আমার মনে হয় ক্লিয়ার করা দরকার। ধন্যবাদ সবাইকে। এই প্রশ্নটা ঘুরে ফিরেই সবার কাছ থেকে আসছে যে পলিটিক্যাল পার্টিগুলোর নিজস্ব একটা ম্যানিফেস্টো তারা দিয়েছে এবং যারা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তো সেই ম্যানিফেস্টোটা ইন এ সেন্স জনগণ কর্তৃক অনুমোদিত হয়েছে।
পাশাপাশি আবার গণভোটও হয়েছে এবং গণভোটও উত্থাপিত বিষয়গুলো অনুমোদিত হয়েছে। এখন কোনটা অগ্রাধিকার পাবে? এক্ষেত্রে একটা বিষয় যে দেখুন, প্রত্যেকটা পার্টি তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে এবং অ্যাপারেন্টলি সেটা যারা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তারা জনগণ কর্তৃক তাদের ইশতেহার অনুমোদিত হয়েছে। এটাই ধরে নেওয়া স্বাভাবিক বা এটাই বাস্তব। কিন্তু আমরা জানি যে গণভোটে কি বিষয় উত্থাপন করা হয়েছিল, জনগণের সামনে কি প্রশ্নটা রাখা হয়েছিল যে আমাদের বিদ্যমান সংবিধানের বড় রকমের সংস্কার প্রস্তাব, প্রায় 48টি সুপারিশ বিভিন্ন ক্যাটাগরিতে, 4টি ক্যাটাগরিতে জনগণের সামনে উত্থাপন করা হয়েছে এবং আমরা দেখেছি জনগণ সেটা অনুমোদন করেছে। এখন রাজনৈতিক দলগুলো তারা নিজেদের ইশতেহার দিয়েছে, এটা যেমন সত্য, একই সঙ্গে আমরা দেখেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান, বাংলাদেশ জামাত ইসলামের আমির, ন্যাশনাল সিটিজেন পার্টির আহ্বায়ক, তারা প্রত্যেকেই এবং এই দলগুলোর দ্বিতীয় প্রধান নেতা, তৃতীয় প্রধান নেতা বা বিভিন্ন পর্যায়ের নেতারা, তারা প্রত্যেকেই জনগণের প্রতি গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। সুতরাং গণভোটে যে হ্যাঁ জয়ী হয়েছে, এটা তো কেবলমাত্র সরকারের এজেন্ডা না, এটা রাষ্ট্রের এজেন্ডা এবং সেই হিসাবে সরকার, রাজনৈতিক দলগুলো যারা ভোটে অংশগ্রহণ করেছে প্রত্যেকের এজেন্ডা। এখন ইশতেহারের মধ্য দিয়ে মানুষ যেটা অনুমোদন করেছে সেটা কিছুটা পরোক্ষ, কিন্তু গণভোটের মধ্য দিয়ে সংবিধানের বড় রকমের সংস্কারের যে প্রস্তাব, সেটা দেশের জনগণ সরাসরি সেটাকে অনুমোদন করেছে এবং সেটা সরকারের পক্ষ থেকে জনগণের তরফে উত্থাপিত এবং সকল রাজনৈতিক দল কর্তৃক সমর্থিত প্রস্তাব সমূহ। এটা আমার কাছে মনে হয় যে এভাবে দেখা যেতে পারে। ধন্যবাদ। আপনার দুটো প্রশ্নের একটা হচ্ছে এই যে এটা সরকারেরও অবস্থানকে ভ্যালিডেট করলো কিনা। আমরা সেভাবে দেখছি না। আমরা এভাবে দেখছি না এই কারণে যে এটা সরকারের এজেন্ডা নয়। সরকারের পক্ষ থেকে কমিশন গঠন, ঐকমত্য কমিশন হচ্ছে প্রক্রিয়াটাকে সহজতর ফ্যাসিলিটেট করা। এই এজেন্ডা রাজনৈতিক দলের, সকল 30টির বেশি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে দীর্ঘ আলাপ আলোচনার মধ্য দিয়েই আসলে সনদ তৈরি হয়েছে এবং সেগুলো বাস্তবায়ন করার জন্য গণভোটে, যেটা মনির হায়দার উল্লেখ করলেন, সকল রাজনৈতিক দল সুস্পষ্টভাবে তাদের শীর্ষ পর্যায় থেকে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে। ফলে এটাকে আমরা জনরায় হিসেবে দেখব, গণতন্ত্রের আকাঙ্ক্ষা হিসেবে দেখব, সংস্কার, রাষ্ট্র সংস্কারের জন্য জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি হিসেবে দেখব। সরকারের এজেন্ডা সকলে সমর্থন করেছে, এভাবে আমরা বিবেচনা করব না। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে অধ্যাপক মোহাম্মদ ইউনুস বা আপনি আমার নাম উল্লেখ করেছেন, ভবিষ্যতে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কথাটা ইউনুস স্যার বলতে পারবেন। উনি আগে যেগুলো বলেছেন সেটা আমরা জানি। তিনি বলেছেন যে ভবিষ্যতে তিনি তার আগের দায়িত্বে চলে যেতে চান। কিন্তু আমার কথা হচ্ছে যে আমি সুস্পষ্টভাবে, যেটা আমার ব্যক্তিগত অবস্থান হচ্ছে, আমি আমার পেশায় ফিরে যেতে চাই খুব শিগগির এবং সেটাই আমার ইচ্ছা, আগ্রহ এবং আমি সেই দায়িত্ব পালনে যত দ্রুত সম্ভব প্রত্যাবর্তনের জন্য প্রস্তুতি নিচ্ছি। আমরা আর দুটা কোশ্চেন নিব প্লিজ। আমার কিন্তু ঐক্যমত্য কমিশন দীর্ঘদিন সবগুলো রাজনৈতিক দলের সঙ্গে বসে যে জুলাই সনদটি তৈরি করেছে সেটি হ্যাঁ ভোটে জিতে গেছে। এরপরেও কি এই কমিশনের আর কোনো কার্যক্রম থাকবে কিনা এই জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে? ভবিষ্যতে এই যে ঐক্যমত কমিশনে যারা নিয়োগটা বা ঐক্যটা, তাদের আর কি কোনো ভূমিকা থাকছে নাকি এখানেই শেষ? জাতীয় ঐক্যমত্য কমিশন গত বছর 30শে অক্টোবর তার দায়িত্ব পালন শেষে তার মেয়াদ শেষ হয়েছে। ফলে জাতীয় ঐক্যমত্য কমিশন আসলে এখন আর নেই। আর তারপরেও আমি আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি এই কারণে যে
মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে আমাকে এই দায়িত্ব অর্পণ করা হয়েছিল যে গণভোটের সচেতনতামূলক যে প্রচার কার্যক্রম তার মুখ্য সমন্বয়ক হিসেবে আজকে আপনাদের সামনে আমি সেই কারণেই কেবলমাত্র গণভোট বিষয়ক প্রশ্নগুলো এবং এই সুযোগে সকলকে ধন্যবাদ জানানো, কৃতজ্ঞতা প্রকাশ, বিশেষ করে বাংলাদেশের জনগণের প্রতি যে রায় তারা দিয়েছেন সেই রায় অনেক কষ্টে অর্জিত রায়, তাদের সেই রায় যেন তাদের কাছ থেকে যে রায় পাওয়া গেছে সেটাকে আমরা কৃতজ্ঞতার সাথে ধন্যবাদের সাথে আমরা আপনাদের সামনে সেই স্বীকৃতিটা সেই কথাটাই বলতে এসেছি আর কি। আরেকটা নাম ডেভিড David Burton, freelance journalist. First of all, I hope you don't mind me speaking English. Secondly, congratulations on the referendum result. I have two quick questions. First of all, the Consensus Commission, the work of the Consensus Commission and the preparation of the July Charter was criticised by some quarters for not involving women and also for not consulting with civil society. I wonder in hindsight whether or not you would have done things differently and how do you respond to those criticisms. The second question is the referendum question referred to 4 categories of July Charter reforms. The first 2 are pretty clear what they refer to. The third and fourth, I wondered whether you could tell us exactly which July Charter reforms they refer to, because it doesn't appear to be completely clear. Thank you very much. Thank you for asking those questions. I have heard those things so many times that it would be just a repeat of what I have been saying for last months. I wish you had listened to it. It would have been helpful. But nevertheless, since you have raised it, the idea that this Consensus Commission has not consulted the civil society seems to me very inaccurate. Because, take for example the commission that I headed, the Constitution Reform Commission, consulted with civil society members, civil society organization, professional organization, individuals who are considered to be members of the civil society, including editors and journalists, journalist union representatives, even including Tea Workers Union. And then we had 2 other things which involved the people. That is, we had a survey, household survey, of 46,000 plus households in Bangladesh. We need to consider people as a part of the civil society. Then, beyond that, we opened a website asking for comments. In some cases, people have drafted a new constitution and sent it. The response was 50,000 plus after we cleared some of the repeat. So basically, roughly 100,000 people were directly involved. And then 50 plus organizations were consulted. And based on that, the reform recommendations were made. To my understanding, similar process or pretty much similar process have been followed by some other reform commission. So the understanding and the apparent allegations that the civil society was not involved in Consensus Commission deliberation seems to be inaccurate. Besides, when the Consensus Commission was appointed, the terms of reference were very clear from the government that it would consult political parties and forces with regard to the reforms. So within that TOR, we have engaged the political parties and alliances on a 3 stages. So that is how we concluded, and we means, in this instance, we means the political parties, alliances, and the Consensus Commission. Having said that, let me come to the second point that is there about the third and fourth issues. The referendum had put out 48 issues, and 2 were very categorical, 2 sets were very categorical. For example, if you take
number one, you would see that one or two state institutions have been referred to, and then say like, because that is there. Number three has been mentioned about several of those options. If I have to go through those, it will take time, but I would request you to read the remainder of those proposals. If you take the second one, it is very specific with respect to upper house. So the third one involves those which are excluded from first and second, and that is delineated in the charter itself. And the fourth one is that there are other issues that the political parties would be addressing as they have made pledges. So that is how it has been framed. I hope that responds to your question, and I think that brings us to an end of this. সবাইকে ধন্যবাদ। আমি আবারও ব্যক্তিগতভাবে এখানে শুধুমাত্র মুখ্য সমন্বয়ক হিসেবে নয়, আপনারা আমাকে সুযোগ দিলে আমি ব্যক্তিগতভাবে দুটো কথা বলতে চাই। 2024 সালের অক্টোবর থেকে রাষ্ট্র সংস্কার প্রক্রিয়ায় মাননীয় প্রধান উপদেষ্টার আহ্বানে সাড়া দিয়ে এবং জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্বে যারা ছিলেন তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে আমি কিছু দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছি। বাংলাদেশে একটি গণতান্ত্রিক উত্তরণের জন্য ব্যক্তিগতভাবে আমি দীর্ঘ সময় ধরে আমার সীমিত সাধ্য দিয়ে চেষ্টা করেছি, এবং তারই অংশ হিসেবেই আমাকে যখন এই সুযোগ দেওয়া হয় আমি সেই সুযোগটি গ্রহণ করেছি, এবং আমি এই জন্য অত্যন্ত গর্বিত। আমি সকলের কাছে কৃতজ্ঞ যে আমার এইরকম একটি ঐতিহাসিক প্রক্রিয়ায় সামান্য অবদান রাখার সুযোগ আমার তৈরি হয়েছিল, এবং এই প্রক্রিয়ায় আমি যে সহযোগিতা সকলের কাছ থেকে পেয়েছি ব্যক্তিগতভাবে আমি তার জন্য সেজন্য সকলের কাছে কৃতজ্ঞ। বিভিন্ন রকম আলাপ আলোচনা সমালোচনা সমস্ত কিছুই আমাকে সহযোগিতা করেছে, এবং যে সমস্ত কমিশনে আমি কাজ করেছি সে সমস্ত সহযোগীরা আমার সাথে যে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা কাজ করেছেন তাদের প্রত্যেকের সহযোগিতার মধ্য দিয়ে আমার পক্ষে এই দায়িত্ব পালন করা সম্ভব হয়েছে। সেক্ষেত্রে আমার সীমাবদ্ধতার জন্য আমি ক্ষমা প্রার্থী, কিন্তু আপনাদের সকলের সহযোগিতার জন্য আমি কৃতজ্ঞ। আমি বিশেষভাবে কৃতজ্ঞ গণমাধ্যম এবং গণমাধ্যমের সাংবাদিকদের কাছে। আপনারা এই প্রক্রিয়ায় শুধু ব্যক্তি হিসেবে নয়, প্রক্রিয়ায় আপনারা যে ভূমিকা রেখেছেন, আমি আশা করি ভবিষ্যতে স্বচ্ছতা জবাবদিহিতা এবং গণতান্ত্রিক একটি রাষ্ট্র গঠনের জন্য যে প্রক্রিয়ায় তাতে আপনারা একইভাবে যুক্ত থাকবেন। আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আমাকে তো দেন একটি লাইনের সুযোগটা নেই। আমার একটু বেশি রিয়াজ ভাই শেষে যে কথাগুলো বললেন একই লাইনে আমার বেশি বলা দরকার এই কারণে যে আমি যেহেতু একজন সাংবাদিক, শফিক ভাইয়ের ক্ষেত্রে এটা প্রযোজ্য। যদিও সরাসরি সংবাদ মাধ্যমের সঙ্গে কাজ নয়, কিন্তু এমন একটা এজেন্ডা নিয়ে যে কাজে যুক্ত হয়েছিলাম বা আমাকে যুক্ত করা হয়েছিল, যে কাজটার সঙ্গে সংবাদ মাধ্যমের সংবাদ কর্মীদের খুব নিবিড় একটা কাজের সম্পর্ক তৈরি হয়েছিল গত 1 বছরের বেশি সময়ে। একজন নাগরিক হিসাবে তো বটেই, একজন সাংবাদিক হিসাবে এই ঐতিহাসিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হওয়াটা আমার জন্য খুবই সৌভাগ্যের এবং তৃপ্তির একটা ব্যাপার ছিল, কারণ আমি সাংবাদিকতার পাশাপাশি অ্যাক্টিভিজমে জড়িত ছিলাম। আমি এখন মাইক্রোফোনটা নিলাম এই সুযোগটা নেওয়ার জন্য যে আমি প্রতি মুহূর্তে অনুভব করি যে আমার ভাই বোনেরা যারা সাংবাদিকতার সূত্রে আমাদের এই কাজের সঙ্গে যোগাযোগ করেছিলেন, যুক্ত হয়েছিলেন, তাদের অনেকেরই টেলিফোন কল অনেক সময় আমি ধরতে পারিনি। পরবর্তীতে কাউকে হয়তো কল ব্যাক করে কথা বলেছি, কিংবা অনেক বেশি সময় নিয়ে কথা বলতে পারিনি। তা আমি সবার কাছে একেবারে আনকন্ডিশনাল ভালোবাসা সহ ক্ষমা চাই যে কেউ যদি আমার উপরে কোন রকম মন খারাপ, মন কষ্ট বা কারোর মধ্যে কোনো দুঃখবোধ থাকে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আপনাদেরই লোক, আপনাদের হয়েই একটা ঐতিহাসিক কাজের সঙ্গে সম্পর্কে যুক্ত হয়েছিলাম।
আবার আপনাদের কাছেই ফিরে আসছি। রবীন্দ্রনাথকে উদ্ধৃত করে যদি বলি, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই আমার শেষ পরিচয়। সবাইকে অনেক ধন্যবাদ।